দেখা যাচ্ছে তো? কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। প্রথমে আমি তোমাদের সাথে একটু পরিচিত হই, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি দেবব্রত কর্মকার, প্রধান শিক্ষক, শাল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, সাতক্ষীরা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের মূল বিষয় উপস্থাপনের পূর্বে আমরা একটু মনে করে নেব যে এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম। যদিও তোমাদের মনে আছে, আমাদের আগের ক্লাসটি কিন্তু হয়েছিল আমাদের যার যার বিদ্যালয়ে। তা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের পূর্বের ক্লাস সম্পর্কে বা পূর্বের পাঠটি সম্পর্কে কিছু মনে করতে পারবে, তাই না বন্ধুরা? তারপরেও আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের পূর্বের পাঠটি ছিল বাংলাদেশের কৃষিপণ্য, পাট, চা এবং তামাক সম্পর্কে। তোমাদের মনে পড়েছে না বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই মনে পড়েছে। তারপরে আমরা একটু দেখি আমরা ওই ক্লাসে কি শিখেছিলাম। প্রথমে আসি আমরা পাট। তোমরা তো সবাই জানো বা তোমাদের খুব ভালোভাবে মনে আছে, পাট কিন্তু আমাদের প্রধান অর্থকরী ফসল। কি বন্ধুরা? পাট আমাদের প্রধান অর্থকরী ফসল। পাটকে কিন্তু বলি আমরা সোনালী আঁশ। কি বলি বন্ধুরা? সোনালী আঁশ। হ্যাঁ, এই পাট রপ্তানি করে কিন্তু আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। হ্যাঁ, এই তো তোমরা ভালো মনে করতে পেরেছো। এরপরে আছে বন্ধুরা, আমরা পড়েছিলাম চা সম্পর্কে। আমাদের অর্থনীতিতে চা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা নিশ্চয় মনে আছে তোমাদের যে আমাদের দেশের সিলেট এবং চট্টগ্রাম এই দুইটি অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। আর আমাদের দেশে যে চা উৎপন্ন হয় তার বেশিরভাগই কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তোমাদের মনে পড়ছে তো বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই মনে পড়ছে। এরপরে আমরা কি শিখেছিলাম? আমরা জেনেছিলাম তামাক সম্পর্কে। তোমাদের নিশ্চয় মনে পড়বে যে আমাদের দেশে রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি তামাক চাষ হয়। আর আমাদের দেশে যে পরিমাণ তামাক উৎপন্ন হয় তার বেশিরভাগই কিন্তু আমরা বিদেশে রপ্তানি করি, তাই না? হ্যাঁ, এখন আমাদের কিন্তু এই তামাকটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, যার জন্য আমরা আমাদের দেশের তামাক চাষে সবাইকে আমরা নিরুৎসাহিত করছি। তার মানে আমরা কৃষকরা যাতে তামাক চাষ না করে সেজন্য আমরা কৃষকদের বলছি। তা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ব পাঠে আমরা এটাই শিখেছিলাম। এখন আমরা আজকের আমাদের মূল আলোচনায় যাব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 বাংলাদেশের শিল্প নিয়ে।
হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের শিল্প। আমরা কিন্তু আজকে বাংলাদেশের কয়েকটি শিল্প সম্পর্কে জানব। আমরা প্রথমে জানব বাংলাদেশের বস্ত্র শিল্প সম্পর্কে। আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশের বস্ত্র শিল্প নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা একটু ভাবো, বাংলাদেশের বস্ত্র শিল্প সম্পর্কে তোমরা কি জানো? তোমরা একটু ভাবো। হ্যাঁ, নিশ্চয়ই বাংলাদেশের বস্ত্র শিল্প সম্পর্কে তোমরা অনেক কিছু মনে করতে পেরেছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা বাংলাদেশের বস্ত্র শিল্প সম্পর্কে অনেক কিছু মনে করতে পেরেছো। এখন বন্ধুরা, আমি তোমাদেরকে দুইটি ছবি দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে ছবি দুইটি দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ছবি দুইটি দেখবে। তোমরা ছবি দুইটি দেখে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো যে ছবিতে কি হচ্ছে বা কি করছে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা ভালোভাবেই বুঝতে পারবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, প্রথম ছবিতে একজন নারী এবং একজন পুরুষ মিলে আমাদের তাঁত শিল্পের বস্ত্র তৈরি করছে। তোমরা বুঝতে পেরেছো না বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের ছবিতে আমরা বস্ত্র কলে বস্ত্র তৈরি হচ্ছে। তাহলে দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? বস্ত্র কলে বস্ত্র তৈরি হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছো। তাহলে আমরা নামিয়ে ফেলি। এই বস্ত্র শিল্প আমাদের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। আমাদের দেশের ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে অধিকাংশ বস্ত্রকল রয়েছে। কোথায় বন্ধুরা? ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে। তোমরা জানো যে আমাদের দেশের তাঁত শিল্পে কিন্তু উন্নত মানের সুতি, সিল্ক এবং জামদানি শাড়ি তৈরি হয়। কি তৈরি হয় বন্ধুরা? উন্নত মানের সুতি, সিল্ক এবং জামদানি শাড়ি। তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে। হ্যাঁ, আর তোমরা বাংলাদেশের মসলিন কাপড়ের নামও শুনেছো না? হ্যাঁ, এই মসলিন কাপড় এক সময় কিন্তু আমাদের জগৎ বিখ্যাত ছিল। বন্ধুরা, তোমরা জানো যে আমাদের দেশের বস্ত্র শিল্পে যে পরিমাণ বস্ত্র উৎপাদিত হয় তা কিন্তু আমাদের দেশের চাহিদা মেটাতে পারে না। কি পারে না বন্ধুরা? আমাদের দেশের চাহিদা মেটাতে পারে না, যার জন্য আমাদেরকে বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে। তোমরা বন্ধুরা পোশাক শিল্প সম্পর্কে কি জানো নিজেরা একটু চিন্তা করো, খুব গভীরভাবে চিন্তা করবে কিন্তু। হ্যাঁ, তোমরা একটু ভাবো, তোমাদের দেখবে বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে তোমরা অনেক কিছু মনে করতে পারবে, তাই না বন্ধুরা? হ্যাঁ,
তোমাদের বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু মনে পড়েছে। এখন আমি তোমাদের আরও দুইটা ছবি দেখাবো, ভালোভাবে মনোযোগ দিয়ে তোমরা ছবি দুটি দেখবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিতে অনেক নারী শ্রমিক পোশাক কারখানায় পোশাক তৈরি করছে। তোমরা ভালোভাবে দেখো, অবশ্যই বুঝতে পারবে বাংলাদেশের পোশাক শিল্পে মানে পোশাক কারখানায় অনেক নারীরা পোশাক তৈরি করছে। পরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে অনেক নারী এবং অনেক পুরুষ পোশাক কারখানায় পোশাক তৈরি করছে। বুঝতে পেরেছো বন্ধুরা? আমি আবারও বলছি, প্রথম ছবিতে অনেক নারী শ্রমিক পোশাক কারখানায় পোশাক তৈরি করছে। হ্যাঁ, পরের ছবিটাতে কি দেখতে পাচ্ছি আমরা? অনেক নারী এবং অনেক পুরুষ পোশাক কারখানায় পোশাক তৈরি করছে। সরি, এই পোশাক শিল্প বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প। আমাদের দেশের রপ্তানি আয়ের বেশিরভাগই আসে কিন্তু এই পোশাক রপ্তানি করার মাধ্যমে। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? আমাদের দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে কিন্তু এই পোশাক রপ্তানি করার মাধ্যমে। আর আমাদের দেশের লক্ষ লক্ষ নারী পুরুষ কিন্তু এই পোশাক কারখানায় কাজ করে। তোমরা ছবিতে দেখেছিলে না যে আমাদের লক্ষ লক্ষ নারী পুরুষ পোশাক কারখানায় কাজ করে, পোশাক তৈরি করে। আর তাদের তৈরিকৃত পোশাক আমরা বিদেশে রপ্তানি করে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। আর এই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো যে আমাদের এই তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেই বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে, আমাদের দেশের উন্নয়ন হয়, তাই না বন্ধুরা? তা আমাদের এই যে পোশাক শিল্প, এছাড়াও কিন্তু আমরা আমাদের দেশের বিভিন্ন চামড়াজাত দ্রব্য, যেমন চামড়ার ব্যাগ, চামড়ার জুতা এবং চামড়ার বেল্ট সহ অনেক কিছুই আমরা তৈরি করে বিদেশে রপ্তানি করি এবং বিদেশ থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে বন্ধুরা, আমরা চামড়ার তৈরি কী রপ্তানি করি তোমরা একটুখানি দেখো, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমরা চামড়া দিয়ে তৈরি চামড়ার ব্যাগ, বেল্ট, জুতা, মানি ব্যাগ, চাবি রিং ইত্যাদি আমরা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং এই বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব আমাদের পাট শিল্প সম্পর্কে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভাবো যে বা চিন্তা করো গভীরভাবে যে পাট শিল্প সম্পর্কে তোমরা কি জানো। নিশ্চয়ই তোমরা চিন্তা করলে তোমাদের পাট শিল্প সম্পর্কে অনেক কিছু মনে পড়বে, তাই না বন্ধুরা? হ্যাঁ, পাট শিল্প সম্পর্কে তোমাদের অনেক কিছুই মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়েছে। আমি আবারও তোমাদের দুইটি ছবি দেখাবো,
তোমরা খুব মনোযোগ দিয়ে ছবি দুটি দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ছবি দুটি দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাঁচামাল হিসাবে পাট নিয়ে যাওয়া হচ্ছে। কাঁচামাল হিসাবে পাট নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ নদীপথে কিন্তু এই পাট নিয়ে এসেছে। আর এই কাঁচামাল হিসেবে পাট, এই পাট দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের পণ্য তৈরি করি। যেমন পাট দিয়ে আমরা সুতা তৈরি করি, আমরা ব্যাগ তৈরি করি, আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা বস্তা তৈরি করি। তোমরা বুঝতে পারছো না বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো। বস্তা তৈরি করি, আমরা পাট দিয়ে কার্পেট তৈরি করি, এমনকি আমরা পাট দিয়ে কিন্তু পোশাকও তৈরি করি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যেখানে পাটের তৈরি সুতা, ব্যাগ, বস্তা, কার্পেট এবং পোশাক সহ অন্যান্য দ্রব্যাদি এখানে আছে। এই যে পাটের তৈরি বিভিন্ন পণ্য বা দ্রব্য আমরা কিন্তু বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই পাট শিল্প কিন্তু আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প। আমরা যেমন কাঁচামাল হিসাবে পাট রপ্তানি করি, তেমনি কিন্তু পাটজাত পণ্য রপ্তানি করি। আর আমাদের দেশের পাট কলগুলো সাধারণত নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। কোথায় বন্ধুরা? নদীর তীরবর্তী অঞ্চলে। যেমন আমাদের চাঁদপুর, আমাদের নারায়ণগঞ্জ, খুলনার দৌলতপুর, এগুলো সবই নদীর তীরবর্তী অঞ্চলে। আর এই পাট কলগুলো নদীর তীরবর্তী অঞ্চলে তৈরি হওয়ার প্রধান কারণ কি বন্ধুরা? প্রধান কারণ হচ্ছে পরিবহন সুবিধা। পাট কলগুলো যদি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত হয় তাহলে সহজে আমরা পাট নিয়ে আসতে পারি, পরিবহনে আমাদের সুবিধা হয়। এই পাট দিয়ে কিন্তু আমরা কি করি? সুতা, ব্যাগ, কার্পেট, থলে, বস্তা ইত্যাদি তৈরি করি এবং এই তৈরি করা পণ্য আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে বন্ধুরা, আমরা কি জানলাম বা শিখলাম? যে পাট দিয়ে বা বিভিন্ন শিল্প কারখানায় আমরা যে সকল পণ্য উৎপাদন করি তা আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং এই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। তাহলে আমাদের দেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে না বন্ধুরা? হ্যাঁ, শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, যে দেশ শিল্পে যত উন্নত, সে দেশ অর্থনীতিতে তত বেশি শক্তিশালী। এখন বন্ধুরা, তোমরা তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 36 নম্বর পৃষ্ঠাটি দেখো। আমি পড়ব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এখানে আছে, প্রথমে আছে আমরা বাংলাদেশের শিল্প, বস্ত্রশিল্প। বস্ত্রশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলাতে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা, এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। এক সময়ে এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। কী ছিল বন্ধুরা? তোমরা ভালো করে শুনছো তো? হ্যাঁ, এদেশের তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল।
এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্রশিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। পোশাক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। কী করার মাধ্যমে বন্ধুরা? তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করে। পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, ব্যাগ, বেল্ট ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়। তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা? হ্যাঁ। এরপরে আছে আমাদের পাট শিল্প। কাঁচামাল হিসাবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্যও রপ্তানি করি। যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্যও রপ্তানি করি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। কোথায় অবস্থিত বন্ধুরা? ভালো করে মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা, সহজে আমরা মালামাল নিয়ে আসতে পারি। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট, এমনকি বস্ত্রও তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরেকটু বলছি যে আমাদের দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যে সকল পণ্য উৎপাদিত হয় তা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। আর এই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন তোমরা 37 পৃষ্ঠাটি দেখো। এখানে এসে বলি অংশে আমাদের আমদানি করা 4টি এবং রপ্তানি করা 4টি পণ্য সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে বের করবে, আমি তোমাদের সহযোগিতা করব। ঠিক আছে বন্ধুরা? তোমরা উত্তর খুঁজে বের করবে, আমি সহযোগিতা করব। দেখো তোমরা একটু, তোমরা বইতেও দেখবে, আমিও তোমাদের বলছি। নিশ্চয়ই তোমরা আমদানি করা 4টি পণ্য এবং রপ্তানি করা 4টি পণ্য কি বুঝতে পেরেছ? তারপরেও আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি। আমদানি করা পণ্যগুলো হচ্ছে বুনন তুলা, মানে তুলা দিয়ে বোনা হয়েছে এমন জিনিস, বিশেষ করে আমাদের সুতা, তুলা দিয়ে বোনা সুতা। তারপর আছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম আমরা আমদানি করি কারণ এই পেট্রোলিয়াম আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি, প্রধানত আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাঁচামাল হিসাবে তুলা আমরা আমদানি করি, মানে আমরা সরাসরি তুলা নিয়ে আসি বিদেশ থেকে। বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ। এরপরে আমরা আর কি নিয়ে আসি? আমদানি করি কোন জিনিস? পাম তেল। এই পাম তেলটা আমরা কি করি? পাম তেলটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু নিজেরাও বুঝতে পেরেছো আমদানি করা পণ্যগুলো আমাদের কি কি এবং কি কাজে লাগে, তাই না? হ্যাঁ। এরপরে দেখো রপ্তানি করা পণ্য কি আমাদের কোনগুলো। যেমন আমরা রপ্তানি করি ছেলেদের পোশাক, ছেলেরা যে পোশাকটা পরিধান করে। এরপরে আমরা রপ্তানি করি টি শার্ট, এক ধরনের পোশাক, টি শার্ট। এরপরে আমরা রপ্তানি করি সোয়েটার। এই সোয়েটার শীতকালে বেশিরভাগ ছেলে মেয়ে সবাই ব্যবহার করে, এই সোয়েটার আমরা রপ্তানি করি। এরপরে আমরা রপ্তানি করি কি? মেয়েদের পোশাক, মেয়েরা যে পোশাক ব্যবহার করে সেটা আমরা রপ্তানি করি। এখন বন্ধুরা, যদি আমি বলি এর মধ্যে কোনগুলো আমাদের পোশাক শিল্পের অংশ, এই আমদানি এবং রপ্তানি করা জিনিসের মধ্যে কোনগুলো আমাদের পোশাক শিল্পের অংশ, তো দেখো এই বুনন তোলা, কাঁচামাল হিসেবে তোলা, ছেলেদের পোশাক, টি শার্ট,
সোয়েটার, মেয়েদের পোশাক, এগুলো হচ্ছে আমাদের পোশাক শিল্পের অংশ। আর এই যে পোশাক শিল্পের যে অংশ, এর মধ্যে কোনগুলো আমরা আমদানি করি বন্ধুরা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বা তোমরা বলতে পারছো যে আমরা আমদানি করি বুনন তুলা এবং কাঁচামাল হিসাবে তুলা। এই তো, অনেক সুন্দর। তোমরা মনোযোগ দিয়ে পড়লে বা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু সব বুঝতে পারছো। তাহলে আমরা আমদানি করি বুনন তুলা এবং কাঁচামাল হিসাবে তুলা। আর কোন জিনিসগুলো আমরা রপ্তানি করি তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা বলো তো বন্ধুরা, এখনো তুলা আমদানি করি কেন? কারণ তুলা আমদানি করি আমাদের দেশের যে তুলা উৎপাদন হয় তা কিন্তু আমাদের চাহিদা মেটাতে পারে না, তাই আমাদের তুলা আমদানি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন বন্ধুরা, তোমাদের কাছে এখন একটি প্রশ্ন আমি লিখতে দেব, তোমরা খাতা কলম নাও। একটি প্রশ্ন লিখতে দেব, তোমরা তার উত্তরটা সঠিকভাবে লিখে তোমার বিদ্যালয়ের স্যারকে দেখাবে। বিদ্যালয় খোলার পরে বিদ্যালয়ের স্যারকে দেখাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে কোনো 3টি শিল্পের নাম লেখো। তোমরা নিশ্চয়ই এর উত্তর লিখতে পারবে। হ্যাঁ, তাই না? বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে কোনো 3টি শিল্পের নাম লেখো। আমি বলে দিচ্ছি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে কোনো 3টি শিল্পের নাম লেখো। তোমরা পেরেছো না বন্ধুরা? হ্যাঁ, তারপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি 3টি শিল্পের নাম হলো তিনটি শিল্পের নাম হলো বস্ত্র শিল্প, পোশাক শিল্প এবং পাট শিল্প। তোমরা বন্ধুরা তোমাদের বিদ্যালয় খোলার পরে তোমাদের 5ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় স্যারকে এই উত্তরটি দেখাবে। এখন তোমাদের আরো কিছু লিখি আমরা। তোমার বইয়ে দেখবে আরো কিছু লিখি অংশে আছে, এটা তোমরা বাড়িতে কাজ করবে। বাড়িতে তোমরা এইটা লিখে তোমার স্যারকে দেখাবে। এখানে মনে করো কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে দেশের 70,000 হেক্টর তামাক ক্ষেতকে তুলা ক্ষেতে পরিণত করবে। তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো? তোমরা এই কাজটি, বাড়ির কাজটি তোমরা ভালোভাবে লিখে তোমার বিষয় শিক্ষককে বিদ্যালয় খোলার পরে দেখাবে। আমি তোমাদের একটু বলে দিচ্ছি, তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ। কারণ তামাক হলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তামাক আমাদের পরিবেশকে নষ্ট করে। অপরদিকে আমাদের দেশে তুলার ব্যাপক চাহিদা রয়েছে, তাই যদি আমরা তুলা উৎপাদন করি তাহলে আমরা এই তুলা থেকে তৈরি করা পণ্য বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। তাই কিন্তু আমরা
যেহেতু তামাক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক চাষে আমরা নিরুৎসাহিত করব। আর তুলা যেহেতু আমাদের প্রচুর পরিমাণ দরকার, তাই আমরা কৃষকদের তুলা চাষে উৎসাহিত করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই ছিল আমাদের আজকের পাঠ। আমরা আগামী দিন কবে আবার আমাদের দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে আগামী 8/7/2020 সাল বুধবার দুপুর 12টা 31 মিনিটে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমরা নিরাপদে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না, কারণ তোমরা বাড়ির ভেতরে থাকলেই তোমরা নিরাপদে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।